আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের সাথে আমি ডাক্তার মাসুম মৃধা, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। শীতে যে মানুষের পায়ে হাতে নার্ভের সমস্যায় ব্যথা এবং ঝিনঝিন শিনশিন অবশ বোধ ফিল করে, সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা আসছি। আমরা এখন ওই নার্ভের সমস্যা জনিত সমস্যা এবং প্রতিকার এবং কীভাবে ডায়াগনোসিস করা যায়, এইটা থেকে আমরা কিভাবে প্রতিকার হতে পারি এটা আমরা একটু জেনে নিই। তো চলুন, তো প্রথমে আমরা জেনে নিই যে নার্ভ কি জিনিস, বা এই নার্ভ কোথায় রয়েছে মানব দেহে। নার্ভ বলতে মানুষের মাথা থেকে পা পর্যন্ত যে সংবেদনশীল বা পেশিক্রিয়া, আমাদের যে শরীরে মাংসপেশিকে নিয়ন্ত্রণ করে পায়ে হাতে সব জায়গায়, সেটা মূলত নার্ভেরই কাজ। তো এই নার্ভকে আমরা সহজে দুইটা ভাগ করে নিই। প্রথমত হচ্ছে আমাদের যে আমরা যাই ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভগুলি মূলত মাথা, মুখকে সাপ্লাই দেয়। সর্বাস নার্ভ পাকস্থলীকে সাপ্লাই দিচ্ছে। আর বাকি নার্ভ হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ। তো স্পাইনাল নার্ভগুলি থেকে আমাদের হাতে এবং পায়ের দিকে ছড়িয়ে গেছে। তো হাতের দিকে মূলত আমরা যদি বিবেচনা করি তাইলে স্পাইনাল নার্ভগুলি কি কি আছে, যেমন এক্সিলারি নার্ভ থেকে যখন এই পর্যন্ত আসছে তখন আমরা সেটাকে বলি এক্সিলারি নার্ভ। আর এইদিকে যখন আমাদের আসে তাহলে উপরে আমাদের এইখানে বৃদ্ধাঙ্গুলের দিকে হচ্ছে, আর এই আঙ্গুলের অর্ধেক হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। আর থ্রি মিডল ফিঙ্গারে এই আঙ্গুলের অর্ধেক এবং এই আঙ্গুলের অর্ধেক, এইটা হচ্ছে আমাদের মিডিয়াল নার্ভ। আর এই যে এই আঙ্গুলের অর্ধেক আর এই আঙ্গুলটা মিলে হচ্ছে আমাদের আলনার নার্ভ। ঠিক আছে? তো এগুলি সাধারণত মূলত বিভিন্ন ডামাটোম বলি আমরা, সেই ডামাটোমের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন হয়। যে পায়ের দিকে সাধারণত আছে, যে কোমর থেকে যখন আমাদের পায়ের দিকে আমরা বিবেচনা করি তাহলে হাঁটুর আগ পর্যন্ত আমাদের হচ্ছে সায়াটিক নার্ভ, ফিমোরাল নার্ভ। তো থেকে আবার দুইটা সায়াটিক নার্ভটা দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে টিবিয়াল নার্ভ, আরেকটা নিচে দিয়ে যেটা পাস হয়েছে সেটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। তো এই নার্ভগুলি যখন আমাদের শরীরে বিভিন্ন রোগের কারণে ইনজুর্ড হয় বা আঘাতপ্রাপ্ত হয় তখনই আমরা সমস্যাগুলি ফিল করি। মানে এই নার্ভগুলি কি কারণে ইনজুর্ড হতে পারে সেটাকে, সাপোজ মনে করো কারো বংশগত রোগ থাকলে হইতে পারে, এটা আসতে পারে। তাছাড়া যদি কেউ আমরা সহজে যেটা আঘাত লাগলে মোটর অ্যাক্সিডেন্ট হতে পারি, বা হুন্ডা বাইক চালায়, অন্য গাড়ি ক্ষেত্রে কোনো আঘাত বা বাড়ি লাগলো, দেখা গেলো হইলো পড়ে গেল, বা খেলাধুলাজনিত কারণে হতে পারে। অথবা এখন তো বাংলাদেশে প্রচুর পরিমাণে ডায়াবেটিস রোগী দেখা যাচ্ছে। এই ডায়াবেটিস জনিত কারণে মানুষের শরীরে যে সুগারের যে মাত্রা অতিরিক্ত থাকার কারণে আমাদের শরীরে ভিতরের নার্ভের উপরে একটা চাপ বা প্রেশার বা কম্প্রেশন আসছে। ঠিক আছে? সেই সুগার কম্প্রেশন মানে যেটা সুগারের চাপ থাকার কারণে আমাদের যে পেরিফেরি নার্ভগুলিতে আছে সেইগুলিতে আমরা ইনজুর্ড হচ্ছে বহুদিন থাকলে, সেটা হচ্ছে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। অথবা এদেশে আমাদের দেশে এখন কিডনি রোগীর সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে কিডনিতেও নার্ভ ইনজুরি হচ্ছে, যেটা আমরা যে নেফ্রোপ্যাথিক নিউরোপ্যাথি বলা হয়। এই ঢাকা শহরের কথাই বলি, বা যে আমাদের এখানে কিন্তু গাছপালা কোনো কিছু নাই। ঠিক আছে? তো মানুষের যে অক্সিজেনটা কিন্তু নেওয়ার অতটা কিন্তু কোনো সুযোগ নেই, যার কারণে যে এখানে বিভিন্ন কলকারখানা যানবাহন এগুলি থাকার কারণে যে এগুলির ধোঁয়া বা যেটা আমরা বিপর্যয়ের কারণে যে আমাদের ওজোন লেয়ার আছে, সেইখানে ওজোন লেয়ারের উপরও প্রভাব ফেলে আমাদের শরীরে নার্ভে কিছুটা ইফেক্ট আসতে পারে। অথবা যে আমরা বলি যে বিষাক্ত পদার্থ, লিড, সীসা বা সায়ানাইড, এইগুলির কারণেও শরীরে হতে পারে প্রয়োজনীয় কারণে।
দেখি যে যদি আমরা রাস্তাঘাটে বের হই বা সব জায়গায় ঘরে বা ইয়েতে দেখি যে স্মোকিং এর হারটা বেশি। তো এই স্মোকিং এর কারণেও কিন্তু আমাদের শরীরে নার্ভের ইফেক্ট হতে পারে সবচেয়ে বেশি। পায়ের দিকে আসলে বার্জার ডিজিজ পা পচে গেছে, কিন্তু পেশেন্ট বুঝতে পারে না যে আসলে কেন হচ্ছে, কিভাবে হলো। কিন্তু যারা অতিরিক্ত ধূমপান করে সেই ক্ষেত্রে যেমন আমাদের স্ট্রোকও আসে। স্ট্রোক মানে মাথার ব্রেনে যেটা আমরা বলি ইস্কিমিয়া, রক্ত চলাচল বন্ধ অথবা রক্তনালী যে ছিঁড়ে যায়, সেক্ষেত্রে যেমন আমাদের নার্ভগুলো ইনজোর্ড হয়ে আসে, পা হাত পা আমরা জাগাতে পারি না, উঠাতে পারি না। ঠিক আছে। তো স্মোকিং এর ক্ষেত্রেও যে বিষাক্ত পদার্থ নিকোটিন আছে সেগুলি ব্রেনে জমে অথবা আমাদের শরীরে যে রক্তের ভিতরে জমে গিয়ে যে নার্ভের যে গতিপথ আছে সেটাকে বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে আমার পায়ে হাতে এই নার্ভ জনিত সমস্যা আসতে পারে। অনেক সময় আমরা দেখে গেল যে গাইনি কেসের জন্য আমাদের নাইট্রোফুরান্টয়েন একটা ওষুধ আছে ইউরিনারি ইনফেকশন কন্ট্রোলের জন্য, সেই ওষুধটা সাধারণত দেওয়া হয়। অথবা টিবি আইসোনাইজাইট যেটা আছে টিবির জন্য, অথবা সালফোনামাইড, এই ধরনের ওষুধ সাধারণত দীর্ঘদিন সেবনের পরে রোগীদের নার্ভের সমস্যা আসতে পারে। যারা নাকি আমাদের যে দেখা গেল যে রং পজিশন, দোকানের শাটার অথবা বাড়ি কোনো জিনিস অথবা দেখা গেল ভারী ভারী বস্তা বা ওজন বহন মাথায় নেয়, সেই ক্ষেত্রে আমাদের নার্ভ হাতে এবং পায়ের দিকে নার্ভের সমস্যা আসতে পারে। রোগী যখন আমরা দেখতে যাই তখন দেখা যায় যে যে কিন্তু লোকেরা রুকাচ্ছে, কিন্তু বলছে না যে আসলে কেন হচ্ছে। তাদের কোমরের ব্যথা থেকে নার্ভ ইনজেক্ট হয়ে নিচের দিকে যাচ্ছে, এই জিনিসটা লুকাচ্ছে। তো দেখা যাচ্ছে যে অনেক তথ্য বা ইয়া থেকে জানা যাচ্ছে যে আসলে যে সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা রং টেকনিকের কারণেও নার্ভের সমস্যা আসে সেটা লুকানোর পরে অনেক তথ্য থেকে আমরা যখন রোগী হ্যান্ডেলিং করতে যাই তখন সেটা আসলে লাস্টে গিয়ার শিকার আসছে রোগীরা। বলে যে অনেক রোগী বলে যে আসলে সেক্সুয়াল ইন্টারকোর্স রং টেকনিকের কারণে স্যার এরকম হচ্ছে। তো আমরা এতক্ষণ জানলাম যে আসলে যে নার্ভ ইনজুরির ব্যাপারটা। এখন আমরা শুনবো যে আসলে যে এই ধরনের ইনজুরিটির জন্য, নার্ভ ইনজুরি পেইনের জন্য কি ধরনের উপসর্গ আসতে পারে। যে এই ধরনের নার্ভ ইনজুরির সমস্যার জন্য সাধারণত প্রথমে আমরা যেটা বলি, যেহেতু নার্ভ পেইন তো থাকবেই। যে জায়গাটাতে এফেক্ট হবে বা আক্রান্ত হবে সেই জায়গাটাতে সাধারণত ব্যথা ব্যথা হয়। আর এই ব্যথার পরিমাণটা অনেক সময় দেখা গেলো যে দাঁড়ালো ছুরির মতো কাটলে যেরকম হয় একটা পেইন হয়, অথবা খেজুর কাটা, আমরা অনেক সময় খেজুর কাটছি, তো খেজুর কাটা দিয়ে খোঁচাখুচি করলে যেরকম হয়, ওই দিয়ে গুঁতা দিলে যেরকম থাকে এরকম হয়। অথবা দেখা গেল যে আরেকটা সহজ আমরা বলি যে শিং মাছ, বুঝি যে শিং মাছের কাটা যখন ফুটায় তখন আমরা দেখি যে কি প্রচন্ড পেইন, তাই না? তো ওই ধরনের পেইনগুলি হতে পারে। আর এই পেইনটা সাধারণত যেমন আমাদের অনেক সময় আমরা বলি যে জিজ্ঞাসা করি পেশেন্টকে যে আসলে ব্যথাটা কিরকম বলেন তো, তখন বলে যে ব্যথাটা আসলে স্যার যে একটা দৌড় যে দেয় সে ধরে কোনো লিমিটেশন থাকে না। মানে বলতে গেলে স্যার রেলগাড়ি যেমন চলতেছে এরকম চলতে থাকে। মানে কোমর থেকে যদি আরম্ভ হয়, অনেকে বলে যে কোমর থেকে যে আরম্ভ হয় স্যার পায়ের পাতা পর্যন্ত এরকম পেইনটা ছুটে পিছনের দিক দিয়ে। আবার যদি অনেক রোগী আবার বলে যে ঘাড়ের থেকে ব্যথাটা হচ্ছে হাতের দিকে স্যার এরকম আসে। তো আসে যেমন এ ধরনের ব্যথাকে সাধারণত রেডিয়েটিং পেইন বলে। রেডিয়েটিং পেইন মূলত হচ্ছে রেলগাড়ির মতোই চলতে থাকে, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা সীমাবদ্ধ হয়। কিন্তু অনেক পেইন আছে, অনেক সময় বলে যে স্যার কোমরে ব্যথা, কিন্তু আমার পায়ের তলায় জি শিশির ব্যথা এগুলি বা ঘাড়ের সমস্যা স্যার নাই, কিন্তু হাতের দিকে দেখা গেলে ঝিনঝিন করতেছে বা পায়ের দিকে ঝিনঝিন করতেছে, এইটার কারণটা কি? হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে পুকুরে সাঁতার কাটতেই যাই বা নদীতে যাই, যেখানে যাই, তো ডুব দিলে দেখা গেল যে একটা নির্দিষ্ট জায়গায় গ্যাপের পরে গিয়ে আরেকটা জায়গায় গিয়ে উঠে। ঠিক আছে, কিন্তু মূল রিজনটা হচ্ছে যেখান থেকে আপনার ডুবটা দিচ্ছেন সেটা কিন্তু স্টার্ট হচ্ছে, তাই না? তো পেইনটা হচ্ছে মূলত ঘাড়ে বা কোমরে আছে, থাকতে পারে। অনেক সময় আমরা যখন ডায়াগনস্টিক করি তখন দেখি যে আসলে ঘাড়ের দিকে থেকে হতে পারে অথবা কোমর থেকে হতে পারে, কিন্তু আমার মাঝখানে জায়গাটুকু গ্যাপ যে দেখা গেল হাঁটু পর্যন্ত নাই,
বা পায়ের দিকে চড়ে একদম নিচে পায়ের পাতার দিকে আসছে, ঝিনঝিন করতেছে, শিনশিন করতেছে। আবার অনেক সময় দেখা গেল যে গাড়ের দিকে কোনো ব্যথা ট্যাথা নেই, হাতের দিকে ঝিনঝিন শিনশিন এগুলি অনুভূতি হচ্ছে। তো এগুলি মূলত হচ্ছে, এই ব্যথাগুলিকে রেফার পেইন বলে, যে আমরা এক জায়গায় সমস্যা কিন্তু মাঝখানের জায়গা অফ, কিন্তু অন্য জায়গায় গিয়ে সেটা সিমটম করে রাখছি, দেখা দিচ্ছি। মাংসপেশিগুলি দুর্বল হয়ে যায়, পাটা ভারী লাগে, পাটা মনে হচ্ছে যে কি ওজন দিয়ে বা হাতটা ওজন দিয়ে কেউ বেঁধে রাখছে এরকম মনে হয়। হ্যাঁ, চিমটি কাটলে বা কোনো কিছু দিয়ে আঁচড় দিলে সেটাকে অনুভূতি পাওয়া যায় না, এই নার্ভের অনুভূতি। তো আর যখন হাঁটতে যায় অনেক সময় দেখা গেল যে অনেক দূর হাঁটার পরেও ব্যথা স্টার্ট শুরু হয়ে গেল, অথবা অনেকক্ষণ বসে থাকলাম সেই ক্ষেত্রেও পেইনটা শুরু হয়ে গেল। ব্যথার জন্য আমরা যখন হাঁটতে যাই তখন দেখা গেল পাটা ঠিক মতো রাখতে পারি না, পাটা এলোমেলো হয়ে যায় বা হাতটা এলোমেলো হয়ে যায়, বা সামনের দিকে ঝুঁকে বা পিছনের দিকে ঝুঁকে যখন আমরা বসি তখন দেখা গেলো পেইনগুলি আরো বাড়ে। ইনজুরির সাথে আমাদের প্রস্রাব পায়খানাও একটা সম্পর্ক থাকতে পারে, যেখানে দেখা গেলো যে ইউরিন রিটেনশন হতে পারে, বা সেক্সুয়াল ইন্টারকোর্স ঠিক মতো মানে ইয়েটা হচ্ছে, প্রবলেম হতে পারে সেক্সুয়ালিটিতে এই নার্ভের জন্য, কারণ যে বুথ থাকে না বা ইয়ে থাকে না। এই সমস্যার কারণে যে আমার পা হাতটা মনে হয় যে সাথে আছে সেটা আমি বুঝতে পারি না, এরকম লাগে, অবুঝ লাগে, যে টের পাচ্ছি না যে আসলে যে হাত আসছে কিনা বা পা আসছে কিনা এরকম। তো চলো এবার আমরা আলোচনা করব যে আমরা তো সমস্যাও শুনলাম, কজও শুনলাম, কিন্তু আমরা এগুলি যে আমাদের এই সমস্যাগুলি আমরা কিভাবে এটা টেস্ট করব। মূলত প্রথমে হচ্ছে আমাদের যদি কোনো ইনফেকশন থাকে শরীরে তাহলে আমরা রক্ত পরীক্ষা করতে পারি। দ্বিতীয়ত ইলেকট্রোমায়োগ্রাফি, ইলেকট্রোমায়োগ্রাফির মাধ্যমে যে মাংসপেশির ভিতরে যে মোটরের যে মাংসপেশির সেলগুলি কি একটিভ কাজ করছে না সেটা আমরা ইলেকট্রোমায়োগ্রাফির মাধ্যমে দেখতে পারি পায়ে হাতে। অথবা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, আমরা দেখবো যে ইলেকট্রিক্যাল যে তড়িৎ যে প্রবাহটা সেটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা সাধারণত নার্ভ কন্ডাকশন ভেলোসিটির মাধ্যমে দেখা যায়। আর এমআরআই এর মাধ্যমে যে দেখা যায় হচ্ছে যে এফেক্টেড নার্ভটা কোন স্থানে ইনজুর্ড হয়েছে। এছাড়া আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, আল্ট্রাসাউন্ড পার্টটাকে দেখার জন্য সাধারণত আল্ট্রাসাউন্ড করা হয়। এখন আমরা জানবো যে এই যে পরীক্ষাগুলি করলাম, করার পর আমাদের হাতে অলরেডি রিপোর্ট চলে আসলো যে আমরা দেখলাম যে নার্ভ ইনজুর্ড। এখন আমরা চিন্তা করব যে নার্ভ ইনজুর্ডের আসলে যে এখানে কি নার্ভটা ফিরে আসবে না ফিরে আসবে না সেটাও একটা বোঝার ব্যাপার আছে। যেমন জেনারেশন মানে নার্ভের অধপতিত, যে নার্ভটা নষ্ট হয়ে যাচ্ছে, আর এই জেনারেশন মানে ওখান থেকে কারেকশনটা করে নিয়ে আসা। তো এই নার্ভ ইনজুরির জন্য আমরা সাধারণত তিন ধরনের প্রসেস আছে, যেটা হচ্ছে নিউরোফেক্সিয়া আমরা বুঝবো যে সাধারণত এই ধরনের নার্ভ সাধারণত কি হয়, আমরা যখন অনেক সময় পায়ের উপর পা দিয়ে রাখি তখন আমরা কিন্তু দেখতে পারি যে আসলে আমাদের পায়ে জিজি ধরছে, ঠিক আছে, আবার পরক্ষণে কিন্তু পা ছেড়ে দেয় বা হাত ছেড়ে দেয়। এটা সাধারণত নিউরোফেক্সিয়া, এই ক্ষেত্রে ওরকম ট্রিটমেন্টের মানে দরকার পড়ে না, তবু যদি দরকার হয় তাহলে ডাক্তার শরণাপন্ন হতে পারেন। অথবা দেখা গেল যে একজন্টোমেসিস, যে অর্ধেক আছে অর্ধেক নেই আমার, সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন, ট্রাই করলে অবশ্যই আসবে। নিউরোটমিসিস, যে নিউরোটমিসিস কথার অর্থ হচ্ছে যে একবারে শেষ হয়ে গেছে, সেটা আর রিকভারি করা করা যাবে না, যেমন অনেক অনেক সময় এটাকে অপারেশন লাগে, ঠিক আছে, এটা হচ্ছে নিউরোটমিসিস। বা অনেক সময় দেখা গেল অপারেটিভ করেও সেটাকে আনা যায় না, যে ফুল কিউর আসে না। একালে সাধারণত নার্ভের প্রতিকার হিসেবে আমরা যেগুলি করতে পারি শহরে বাসায় বা যে কোনো জায়গায় থাকেন করতে পারেন, সেটা হচ্ছে প্রথম মূলত হচ্ছে আপনাকে যে পাটা বা যে হাতটা আপনার সমস্যা দেখা গেছে যে নার্ভ অবস বা পেইনগুলি ছড়াচ্ছে, সেই নার্ভ বা হাত সে ব্যথা ছড়াচ্ছে পায়ে এবং হাতের দিকে, সেই পাটটাকে আপনি শীত বস্ত্র দিয়ে আপনাকে ওয়ার্ম রাখতে হবে, গরম রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন গোসল করবেন তখন বা গোসলের সময় অতিরিক্ত ঠান্ডা পানি বা যে দেখা গেল বালতিতে জমানো পানি আছে ঠান্ডা, সেই পানিটা দিয়ে গোসল করলাম, কিন্তু না, এতে করে নার্ভের সমস্যা পেইনটা আরো বাড়বে। সেক্ষেত্রে আপনি হালকা গরম কুসুম গরম পানিতে আপনি গোসলটা সেরে নিতে পারেন। তৃতীয়ত হচ্ছে
যে আপনি যদি কোনো বোঝার কাজ করেন, বাইরে উঠান বা সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করেন বা পিছনের দিকে ঝুঁকে কাজ করেন, তাহলে এইগুলি দিয়ে আপনাদের সঠিক পদ্ধতি, সঠিক প্রসেস অবলম্বন করতে হবে। চতুর্থ হচ্ছে, যারা নাকি রাত্রে ফ্যান, হালকা ফ্যান বা এসি দিয়ে চালায় রাখেন ঠান্ডার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি গরম কিছু হাতে এবং পায়ের দিকে আপনি ডেকে রাখবেন, যাতে নার্ভের সমস্যাগুলি আপনার প্রতিকার হয়। পঞ্চমত হচ্ছে, যদি কোমর থেকে পায়ের দিকে ব্যথা যায় অথবা গাড়ির থেকে ব্যথা হাতের দিকে যায়, সেই ক্ষেত্রে আপনি যে কারণটার জন্য ব্যথাটা আসতেছে সেই কারণটার জন্য আপনি ঘাড়ে সার্ভিক্যাল কলার ইউজ করতে পারেন, অথবা কোমরে লাম্বার কোর্সের বেল আছে যেগুলিকে আপনি এটা প্রোটেক্ট করতে পারেন। কম্পিউটার, ল্যাপটপে যারা কাজ করেন সেখান থেকে নার্ভ ইনজুর্ড হতে পারে, আসতে পারে। আমরা রুগী দেখার সময় ফলো করি, দেখি যে আসলে ওখান থেকেও রুগীরা এসে বলে যে এই সমস্যা, নার্ভ স্যার ব্যথা এখন হাতের দিকে, পায়ের দিকে। বা যারা ব্যাংকে চাকরি করেন, কোমরটাকে সঠিক পজিশনে রাখার জন্য আপনার চেয়ারের নিচে পিছনে একটা শক্ত একটা বালিশ বা কিছু পারেন, যাতে মেরুদণ্ডটা সোজা থাকে, অথবা গাঁটটাকে সামনের দিকে স্ট্রেট সোজা করে আপনি লিখতে পারেন, লেখালেখির কাজ করতে পারেন। যখন ঝুঁকে আপনি কাজ করেন লিখেন, তখন এই নার্ভের উপর চাপ পড়ে, আর নার্ভের উপর চাপ পড়লে আপনি কাঁধ থেকে হাতের দিকে যেতে পারে। অথবা কোমর দিকে যখন ঝুঁকে কাজ করেন, তাহলে কোমর থেকে যে ডিস্কের উপর চাপ পড়ে, নার্ভের উপর চাপ পড়ে আপনি পায়ের দিকে আসতে পারে। প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি তো ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের ডক্টর, তাইলে আপনারা কি ইউজ করেন? আমাদের ডিপার্টমেন্টের কাজ হয়েছে যে আমরা ফিজিওথেরাপিতে যখন আমাদের একটা নার্ভ ইনজুর্ড পেশেন্ট আসে, তখন আমরা মূলত তাকে প্রথমে ডায়াগনস্টিক করি যে আসলে কোত্থেকে আসছে বা কোথায় সমস্যা, কী কারণে হলো। এইগুলি দেখার পরে আমরা তো একটা ফুল কনসেপ্টটা নিয়ে নিই মাথায়, যে আসলে এই রোগীটা কোন ধরনের নার্ভ ইনজুর্ড হয়েছে। হ্যাঁ, নার্ভ ইনজুর্ড হওয়ার পরে কিন্তু আমরা চিন্তা করি এখন যে আসলে এই ধরনের নার্ভের জন্য আমাদের কি করতে হবে, যে কোন ধরনের এক্সারসাইজটা আমরা দিব, যে আমরা তাকে কি স্ট্রেংথেনিং এক্সারসাইজ দিব, না আমরা মোবিলাইজিং দিব। কিছু ক্ষেত্রে দেখা গেল যে আমরা কিছু ক্ষেত্রে যে স্ট্রেচিংটা একটু দেখি পায়ের দিকে, যেমন কাপ মাসেলগুলিতে প্রবলেম হলে আমরা টিচিংটা দিই। যে সাইডে মেশিনের মধ্যে যেমন আমাদের আছে টেন্স মেশিনটা অনেক ভালো কাজ করে, কারণ টেন্সিলিটিকে আমরা সহজেই বুঝি যে ট্রান্সক্রিপ্টনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। সেখানে নার্ভটা যেখানে আমাদের অবোধ আছে, বোধ কাজ করছে না, সেইখানে আমরা এই টেন্স মেশিনটাকে আমরা ইউজ করি। আবার মাংসপেশিতে যেখানে নার্ভজনিত কারণে আমাদের যে ক্লেম আছে বা মাসেল ক্লেম, বা দেখা গেলো স্টিফনেস আছে, মাসেল স্পাজম আছে, পাজমের ক্ষেত্রে আমাদের ইনফ্রারশ্মিটা, যেটা আমরা আইআরআর লাইট আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তো এই দুইটা জিনিসই আমরা বেশি ইউজ করি। আরও অনেক মেশিন আছে, আমরা সেগুলো আমরা অনেকে ইউজ করি। গ্যালভানিক স্টিমুলেশন অনেকে ইউজ করে। ঠিক আছে, যারা বড় বড় সেক্টরে আছেন, নিজের কাছে হয়তো আছেন, তারা অন্য অন্য আরও অনেক ধরনের মেশিন, যেমন অনেকের কাছে দেখা গেলো যে আকুপাংচার আছে, উনি আকুপাংচারের ট্রিটমেন্টটা দেন। ঠিক আছে, অনেকে আবার দেখা গেছে যে আকুপ্রেশারটা পারেন, উনি আকুপ্রেশারটা দেন। ডিপার্টমেন্টের আরও অনেক ট্রিটমেন্ট আছে যেগুলি একজন ডাক্তারের, ফিজিওথেরাপি ডক্টরের কাছে আসলে রুগীরা আমরা সাধারণত মূলত দিয়ে থাকি। হ্যাঁ, আপনাদের কাছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার, তাহলে আমরা এই নার্ভ ইনজুরির জন্য স্যার কি খাইতে পারি? সবই তো বললেন, কিন্তু খাবার দাবার কথা তো আর কিছু বললেন না। হ্যাঁ, যাদের নার্ভ ইনজুরির সমস্যা আছে উনিরা আপনারা সাধারণত মূলত আমাদের সবার রুমে দেখা গেল যে ডিম তো কম্পালসারি থাকে, তো ডিম খেতে পারেন বা দুধ খেতে পারেন, অথবা মাংস যেমন খেতে পারেন, মুরগি মাংস, গরু মাংস, এখানে কাজ করবে। যারা আবার অবেস আছে, মেদবুরি বেশি আছেন, তারা কিন্তু কন্ট্রোলটা একটু করে নেবেন, কারণ উনিদের আবার বেশি খাইলে, আবার ডায়াবেটিস যারা আছে, প্রেশার যারা আছে, উনিদের আবার বেশি খাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কেয়ার করে নেবেন। দেখা গেল যে শাকসবজির মধ্যে কি খেতে পারেন, যেমন ফুলকপি আছে, বাঁধাকপি আছে, লেটুস পাতা আছে, পালং শাক আছে, আপনি এগুলি খেতে পারেন। এগুলি ভালো নার্ভের জন্য কাজ করে। ছোট ছোট মাছ আছে, সামুদ্রিক মাছ কিছু আছে, ওইগুলি খেতে পারেন। ছোলা, মটর এই জাতীয় কিছু খাইতে পারেন, কাজ করবে ভালো।
অথবা মাংসপেশির জন্য আপনি কলা খেতে পারেন। কলা ভালো কাজ করে নার্ভের উপরও, মাংসপেশির উপরও, কারণ কলাতে ক্যালসিয়াম আছে। এগুলি খেতে পারেন। অথবা এখন আসে না যে আপনি ফলের মধ্যে স্যার কি খামো, তাইলে ফলের মধ্যে আপনি খেতে পারেন হচ্ছে গা শুকার জন্য যদি আপনি খেতে চান নারী জুস, তাহলে পেয়ারাটা বেশি খেতে পারেন। টমেটো ভিটামিন সি আছে, ওইটা খেতে পারেন। আমলকি খেতে পারেন। আপেলটা হচ্ছে এর ভিতরে যে ক্লডের উপাদানটা আছে, সেই ক্লডটা সারান, সে আপেলটা নিতে পারেন আপনি। আনারস খেতে পারেন। বাদাম খেতে পারেন, কাজু বাদাম, বাদাম এগুলি খেতে পারেন। মালটা, কমলা, এগুলো ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, এগুলি খেতে পারেন। বা দেখা গেল ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলি আছে সেইগুলি আপনি খেতে পারেন। তাইলে আপনি নার্ভের এই পেইন থেকে মুক্ত থাকতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগে সুস্থ জীবন কামনা করেন। এই কামনা করে সবার কাছ থেকে বিদায় নিলাম। আমি ডাক্তার মাসুম মিডিয়া, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট।